যুক্তরাষ্ট্রে নতুন করে নিষেধাজ্ঞা। এবার এস্তোনিয়ার আকাশে রাশিয়ার যুদ্ধ বিমান। ল্যাভরভ রুবিও বৈঠক হতে যাচ্ছে। ন্যাটোর সদস্য দেশগুলোর হুঁশিয়ারি। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিটি সমদর। বিটি বা আপনাকে আমাদের এই বিশ্ব সংযোগে দর্শকদের তরফ থেকে স্বাগতম জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে বিশ্ব সংযোগে আমন্ত্রণ জানাবার জন্য। আমরা আজকে মূল আলোচনায় ফিরে যাই, যেহেতু নিউজের শুরুতেই বললাম যে এস্তোনিয়ার আকাশে রুশ যুদ্ধ বিমান। এস্তোনিয়া হচ্ছে ন্যাটোর 32টা দেশের মধ্যে একটি দেশ। এর আগে দেখা গিয়েছিল পোল্যান্ড এবং রোমানিয়ায় ড্রোন চলে গিয়েছিল, এবং দুইবারই আপনার রাশিয়া থেকে বলা হয়েছে এটা টেকনিক্যাল সমস্যা ছিল। প্রথমে আপনার পোল্যান্ডে প্রায় 17 থেকে 18টা ড্রোন গিয়েছিল, আর রোমানিয়ায় প্রায় আপনার 1 ঘন্টার মতো রাশিয়ার ড্রোন ঘুরে পরে আবার ইউক্রেনে ওটা ফেরত যে আঘাত হানে। এই যে রাশিয়া এখন ন্যাটোকে মোটামুটি নিয়ে খেলছে, আর এখান থেকে আপনার পূর্ব দিক থেকে তো আগাচ্ছে তারা আমরা আগেই আলোচনা করেছিলাম যে পোল্যান্ডের ওই অংশটা বেলারুশ থেকে আক্রমণ করা হচ্ছে, মানে অস্থির করা হচ্ছে। আক্রমণ বললে ভুল হবে, আমাদের দর্শকদের কাছে ভুল মেসেজ যাবে। আপনার পোল্যান্ড হচ্ছে আপনার সাপ্লাই চেন, আপনার ইউক্রেনের রসদ, মানে ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের যত রসদ ইউক্রেনে ঢোকে পোল্যান্ড থেকে। তো টেকনিক্যালি বিশেষজ্ঞরা বলছেন যে রাশিয়া এই অঞ্চলটাকে রোমানিয়া, পোল্যান্ড, এখন আবার আপনার এস্তোনিয়া, এই এলাকাগুলো অস্থির করে রাখলে আপনার মনে করেন ন্যাটোর ওদিকে ব্যতিব্যস্ত থাকবে। এবং ন্যাটোর যে সক্ষমতা বা ন্যাটো যে কতটুকু উদ্গ্রীব বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারে, সেটাও কিন্তু রুশ অবজার্ভ করতে পারে, পর্যবেক্ষণ করছে আর কি। আমার কাছে মনে হয় সেটাও একটা বিষয় হতে পারে। আচ্ছা, আপনার এই যে এস্তোনিয়ার আকাশে 19শে সেপ্টেম্বর আপনার স্থানীয় সময় দুপুরে আপনার 2-3টি MiG-31 যুদ্ধ বিমান আপনার প্রবেশ করে। এবং আপনি জানেন যে কোনো দেশের যদি যুদ্ধ বিমান বা যে কোনো বিমান যদি আকাশসীমা যায়, তাহলে ওই দেশে আগে থেকে একটা মেসেজ পাঠাতে হয়। হ্যাঁ, কিন্তু এই ধরনের কোনো অনুমতি নেয়নি বলে জানা গেছে বাল্টিক। এবং এটা আপনার আর গালফ অফ ফিনল্যান্ডের ডাইনডোলুর দ্বীপের আকাশে প্রবেশ করে রাশিয়ার প্লেনগুলা। আর আপনার বিবিসির প্রতিবেদনে একটি কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে বাল্টিক এয়ার পেট্রোল মিশনে থাকে ইতালির বিমান বাহিনীর যুদ্ধ বিমান দ্রুত সাড়া দিয়ে রুশ বিমানকে প্রতিহত, ঠিক বলা তো হবে না, প্রতিহত হলে মনে যায় যুদ্ধ হচ্ছে, মানে সাড়া দিয়ে ওখানে যাওয়ার পরে রাশিয়ার প্লেনগুলো ব্যাক করে। আপা আপনার কাছে আমার প্রশ্ন, দর্শকরা যেটা জানতে চায়, প্রথম থেকে রাশিয়া পুরো ছক কষে, আমি বলবো ছক কষে কোন কোন এলাকা দখল করা দরকার, স্ট্র্যাটেজি কি হওয়া দরকার, তারা কিন্তু প্ল্যান ওয়াইজ যাচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে এই যুদ্ধটা খুব বেশি হলে 1 থেকে 2 মাস স্থায়ী হবে, যেহেতু সে ন্যাটোর কোনো সদস্যভুক্ত দেশ না ইউক্রেন। কিন্তু দেখা গেল যে আপনার বাইডেন প্রশাসন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর দেশগুলা ইউক্রেনের পাশে দাঁড়ালো এবং যুদ্ধটা দীর্ঘ হলো। কিন্তু গুরুত্বপূর্ণ অংশগুলো প্রায় 20% বেশি অংশ 3.5 বছরে দখল করে নিচ্ছে। এবং এর মধ্যে দনেস্ক বলেন, জাপোরজিয়া বলেন, আরও কিছু কিছু খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল কিন্তু রাশিয়ার দখলে। এবং কিছু কিছু এলাকায় আপনার রাশিয়া তাদের দেশ থেকে লোক এনে এখানে বসতবাড়ি শুরু করেছে, স্কুল কলেজ খুলে এবং জায়গাগুলোর নাম চেঞ্জ করে দিয়েছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে ইউরোপকে একটা অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে মোটামুটি, ইউরোপ বলেন, ন্যাটো বলেন, আপনার রাশিয়ার তেল কেনার একটা ব্যাপার আছে। ইউরোপীয় ইউনিয়ন 2টি দেশ কিনে এবং ভেতরে অনেকেই কিনে, যেটা স্বীকার করে না। তো এই যে সামগ্রিক পরিস্থিতি, আপনার ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো বলেন, এদের প্রতিক্রিয়াটা এখন কেমন হবে? কারণ আর্টিকেল 4 কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে গেছে। আর্টিকেল 4 হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে একে অন্যের সাথে কথা বলা। আপা একটু যদি বলতেন। না, আমার কাছে যেটা মনে হয় যে আপনি যেটা প্রথম দিকেই বললেন যে আমরা শুরুতে মনে করেছিলাম যে আসলে যদি সক্ষমতার বিচারে বিশ্লেষণ করা যায়, তাহলে এই যুদ্ধটা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা 1-2 মাসের বেশি স্থায়ী হবার কথা ছিল না।
কিন্তু যেহেতু এখানে ন্যাটো বলেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ইউক্রেন পেয়ে গেছে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় রাশিয়া তো এটা বুঝতেই পেরেছে যে এটা আসলে যুদ্ধটা আর ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নেই। মানে রাশিয়া যে একটা পরাশক্তি, তাকে প্রতিহত করবার বা তাকে প্রতিপক্ষ বানাবার যে একটা পরিকল্পনা বা উদ্যোগ বলেন, যেহেতু তারা সমর্থন দিয়েইছে ইউক্রেনের যুদ্ধতে, ইউক্রেনকে সমর্থন দিয়েছে, তা ওইটা একটা সমর্থন মানে মানে ওটাকে কি বলা হয়, মেনে নেওয়ার মতো। তো সেই জায়গা থেকে রাশিয়া কিন্তু চুপ থাকবার কথা না, কারণ তাকেও তো তার সার্বভৌমত্ব বা তার শক্তি প্রদর্শনের করতে হবে। বা সে কিন্তু সব ইউক্রেন থেকে যখন যুদ্ধটা মানে ওদের আয়ত্তে চলে যাচ্ছে, তখন তো তাকেও তো মাথাচাড়া দিয়ে উঠতেই হবে। এবং আমার কাছে আপনি যেটা একটু আগে বললেন যে রাশিয়া কিন্তু প্রথম থেকেই প্ল্যান করে যুদ্ধটাকে পরিচালনা করছে, এটাই তো উচিত, কারণ রাশিয়া তো একটা সামরিক শক্তিধর দেশ এবং পারমাণবিক শক্তিধর ধর, সে তো আসলে কারো আগ্রাসনটাকে মেনে নিতে চাইবে না। পৃথিবীর সর্বোচ্চ পারমাণবিক ওয়ারহেড তাদের কাছে আছে বলে বলা হয়। সেক্ষেত্রে তারা যেখানে বিশ্ব শাসন মানে সামরিক শাসনের এত উচ্চ ক্ষমতা সম্পন্ন, তো তারা তো সেই জিনিসটাকে সেভাবে নেবে। আর এই যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কিন্তু প্রেক্ষাপটে ন্যাটোর যে সংযুক্তিটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কাজেই ওটা কিন্তু রাশিয়া প্রথম থেকেই ওভাবেই বিশ্লেষণ করে আসছে বা ওই পরিকল্পনা নিয়েই কিন্তু তারা এগোচ্ছে। এবং যার কারণে যেহেতু এটা দীর্ঘস্থায়ী হতে হতে এখন বিভিন্নভাবে রাশিয়াকে বিভিন্নভাবে চাপে রাখারও চেষ্টা করা হচ্ছে, সেই জায়গা থেকে রাশিয়াও আসলে উত্তেজনা তৈরি করবার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এবং সেটাই আমার কাছে মনে হচ্ছে যে রাশিয়া কিন্তু আস্তে আস্তে তার আশেপাশে সবগুলো, মানে এই যে পোল্যান্ড বলেন, এস্তোনিয়ায় বলেন, এই যে আমরা যে উদ্যোগগুলো দেখছি বা যুদ্ধ বিমানের যে অনুপ্রবেশ দেখছি, এটা কিন্তু আমার কাছে মনে হয় সেটাই, মানে সেও চাচ্ছে অস্থিরতাটা তৈরি হোক, কারণ তাকেও তো তার সক্ষমতাটাকে দেখাতে হবে। তার সে যে প্রতিরোধ গড়ে তুলতে পারতেছে বা সেও পর্যবেক্ষণ করছে যে তার প্রতি আসলে পার্শ্ববর্তী বা ন্যাটো বলেন বা আমেরিকা বলেন বা বিশ্ব সমর্থন ইউক্রেন কিরকম পাচ্ছে বা তাদের জায়গা থেকে তারা কেমন দেখছে, সেটা দেখার জন্যই আসলে এই উদ্যোগগুলো আমার কাছে মনে হয়। আচ্ছা, আপনার আর্টিকেল 4 যেটা আমি বলছিলাম যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটা হচ্ছে জরুরি পরামর্শ, মানে 32টা দেশের মধ্যে আলোচনা, যুদ্ধ আগে প্রস্তুতি থেকে শুরু করে। আমরা কিছুদিন আগে দেখলাম যে আপনার রাশিয়ার তরফ থেকেও সামনে যেহেতু শীত আসতেছে, সেখানকার শীত তো আমাদের মতো না, ভয়াবহ শীত, -40 ডিগ্রি নিচে, 40 ডিগ্রি নিচে চলে যায়, বরফ জমে যায়, কষ্ট হয়। আপনার ইউক্রেনও যেটা শুরু করছে, আপনার রাশিয়ার তেল শোধনা করতে আক্রমণ বাড়িয়ে দিচ্ছে, আর ওরা তো আগে থেকেই করতেছে। আর আপনার ল্যাভরভ, যিনি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট, এখন মুখপাত্র বলা হয় পুতিনের, উনি ঠিক 2-3 দিন আগে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়াকে বিভিন্ন সরঞ্জাম থেকে শুরু করে খাদ্যদ্রব্য মজুত রাখার কথা বলেছে। তার মানে সামনে একটা বড় যুদ্ধের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা আমরা ভয় করছিলাম। আর এদিকে যেহেতু আপনার পোল্যান্ড, রোমানিয়ার পর এবার এস্তোনিয়া, দেখা যাবে হয়তো বা কাছাকাছি অন্য দেশেও ড্রোন বা প্লেন পাঠিয়েছে। আপনার এটা হচ্ছে আপনার পুতিনের এক ধরনের স্ট্র্যাটেজি, মানে ইউরোপীয় ন্যাটোকে নিয়ে খেলাধুলা। কারণ এখন 3 দিনের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যে রয়েছে এবং যৌথ বিবৃতিতে গতকাল আপনার কিন্তু স্টারমারের সাথে যে বৈঠকটা হলো, তারপর যৌথ বিবৃতিতে উনি ইউক্রেন যুদ্ধে দুইটা কথা বলেছেন। প্রথম কথা বলেছেন দ্রুত একটা ভালো সংবাদ আসতে পারে। এখন উনি তো শোম্যান, অনেক সময় অনেক কথা বলেন। তারপরে কথা বলেছেন পুতিন আমাকে হতাশ করেছে। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যখন পোল্যান্ড এবং রোমানিয়ায় রাশিয়ান ড্রোন এবং প্রবেশ করলো, তখন কিন্তু রাশিয়ার কোনো মন্তব্য আসার আগে ট্রাম্প বলে দিলেন এটা ভুলবশত। উনি অনেকটা সাফাই গেছে। এর জন্য কিন্তু ইয়ের উপরে কিছুটা মনোক্ষুণ্ণ, আপনার জেলেনস্কি মনোক্ষুণ্ণ ট্রাম্পের উপরে। এই ট্রাম্পের এই বিষয়টা নিয়ে আপনি যদি কিছু বলেন। না, ট্রাম্প তো সে যেহেতু প্রথম থেকেই বলে আসছে যে এই যুদ্ধটাকে সে একদিনে 24 ঘন্টার মধ্যে শেষ করে দেবে, সে তো মানে তার জায়গা থেকে যে সে ব্যর্থ হচ্ছে, পারছে না, সেটাকেই সে বিভিন্নভাবে মেকআপ দেওয়ার চেষ্টা করছে। সে আশ্বস্ত করতে যাচ্ছে যে না, কিছু একটা হচ্ছে। কিন্তু এবং উনি এটাও বলেছেন, উনি ভেবেছিলেন সবচেয়ে সহজ হবে এটা। তিনি 9টি সংঘাত বন্ধ করেছেন, কিন্তু কোনো ব্যাপারই না। কিন্তু তিনি যখন বললেন যে আমি যখন এই বিষয়টা নিয়ে
কাজ শুরু করছে তখন দেখলাম এটাই হচ্ছে সবচেয়ে জটিল জটিল। এবং পুতিনও তো আসলে পুতিন জানেন যে বেশি কথা বলে না, সে কিন্তু সবসময় পর্যবেক্ষণ করছে এবং সে কথার চেয়ে কাজে বেশি, তার কিন্তু পরিকল্পনা, এই যে আপনি বললেন যে যে আকাশ সীমানায় যে যুদ্ধ বিমান, এগুলো কিন্তু তার পরিকল্পনা অনুযায়ী অনুধাবন করবার মতো এখনো কিন্তু তৈরি হচ্ছে না। তা ট্রাম্প কিন্তু তার মতো করে সে কথা বলছে, ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু সে যখন দেখছে না তখন আবার সেটা রাশিয়ার উপর চাপানোর চেষ্টা করছে, বা যেমন বলছে যে পুতিন হতাশ করছে। এবং সে যেহেতু এর মধ্যে আলোচনা হয়েছে, আলোচনায় কোনো ফলপ্রসূ আমরা দেখতে পাইনি, উদ্যোগ আমরা দেখতে পাইনি, সেই জায়গা থেকে সে এখন এরকম মানে আন্তর্জাতিকভাবে আশ্বস্ত করবার জায়গায় বা তার কথাটা রাখবার জন্য সেই ধরনের অনেক ধরনের ব্যাখ্যাই দেবে আমার মনে হয়। এখন ইউক্রেনের বিষয়ে কতটুকু কি হবে, কেন ইউক্রেনের মার্কিন যুক্তরাষ্ট্র একটা ইউক্রেনের পক্ষ হয়ে বা একটা সিদ্ধান্ত নিল, এখন ইউক্রেন সেটা মানবে কিনা বা ন্যাটো দেশগুলো মানবে কিনা, এখানে কিন্তু বড় একটা কোশ্চেন মার্ক রয়ে গেছে। তারপরেও আমরা মনে করি যে যত বড় সমস্যা হোক না কেন আলোচনা হওয়া উচিত, আলোচনার টেবিলে সমস্যার সমাধানগুলো আসা উচিত। না হলে আপনার মনে করেন এটা যখন আলোচনার টেবিল থেকে বাইরে চলে যায় তখন আমরা দেখছি যে 3.5 বছর ধরে কি অবস্থায় রয়েছে। আমরা দেখেছি যে যখনই ইউক্রেন ন্যাটোতে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে, রাশিয়া বলেছিল এটা যে কোনো জায়গায় একটা আলাপ হতে পারে, ইউক্রেনের নিরাপত্তা আমি দেব, যেহেতু একসময় সোভিয়েত ইউনিয়নের দেশই ছিল ইউক্রেন, কিয়েভটা ছিল আপনার প্রথম রাশিয়ার, যদি আপনি ইতিহাসটা দেখেন প্রথম রাজধানী কিন্তু কিয়েভ ছিল, এবং কিয়েভটা বাণিজ্য বন্দর হিসেবে কাজ করতো, অনেক কার্যক্রম ওখান থেকে, এবং যিনি প্রতিষ্ঠাতা, নতুন রাশিয়ার প্রতিষ্ঠাতা, তার নাম অনুসারে কিয়েভ, এটা আমরা গতকালে পর্বে করেছি। তো দুই দেশের মানে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রীদের মধ্যে যে বৈঠকটা হবে আমরা আশাবাদী, কিন্তু ইউক্রেনের বিষয়ে কতটুকু কি হবে, সিদ্ধান্তগুলো কি হবে, কারণ এখানে দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে, এখানে ইউক্রেনের কোনো পররাষ্ট্রমন্ত্রী বা ডেলিগেট থাকছে না। না, ডেলিগেট না থাকলেও এই আলোচনার মধ্যে কিন্তু বড় একটা ভূমিকা রাখবে ইউক্রেন যুদ্ধটা, যেহেতু মার্কিন এবং রাশিয়ার সম্পর্কের যে অবনতির পর্যায়টা, সেটার ক্ষেত্রেও কিন্তু এই ইউক্রেন যুদ্ধটা অনেক ক্ষেত্রে মানে উপযোগী হিসেবে কাজ করেছে। কাজেই জিনিসটাকে একেবারে উড়িয়ে দেবার যায় না। আবার অন্যদিকে আপনি যেটা বলছিলেন যে সেটা ইউক্রেন মানবে কিনা, বা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জায়গা থেকে যতটুকু উপস্থাপন করবে সেটা ইউক্রেন বা ন্যাটো দেশগুলো সেগুলোকে সমর্থন করবে কিনা, এক্ষেত্রে একটা আমার কাছে যেটা আসার জায়গা মনে হয়েছে, যেহেতু আলোচনা বসছে এবং সবাই কিন্তু ওই রকম একটা সমর্থন দিয়েই আমার কাছে মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্বের জায়গাটা দিয়েছে, যে না ঠিক আছে তোমরা কথা বলো, এই জন্য কিন্তু উদ্যোগটা বারবার মার্কিন যুক্তরাষ্ট্র নিচ্ছে। সেই জায়গা থেকে জেলেনস্কি কিছুটা পুরোপুরি না মানলেও সেই জায়গাতেও ছাড় সে দিয়েই রেখেছে, যে না মার্কিনের যে কোনো সিদ্ধান্ত তারা মানতে পারে যদি সেটা তাদের স্বার্থ সংশ্লিষ্ট হয়। তো সেই জায়গা থেকে হতেই পারে। এখন আলোচনার বিষয়ে দেখা যাবে যে কতদূর আসলে অগ্রগতি হচ্ছে। যদিও এই যুদ্ধ নিয়ে বা এই সম্পর্ক অবনতির জন্য আমরা দেখছি যে দফায় দফায় বৈঠক হচ্ছে, আলোচনা হচ্ছে, এই আলোচনাটাও কিন্তু সেই আলোচনাগুলোরই ধারাবাহিকতা। তো সেই জায়গা থেকে আশাবাদী তো হওয়াই যায়। আমি আপনাকে এখন ইন্টারেস্টিং দুইজন ক্যারেক্টারের কিছু উক্তি বলি, সেটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন। এটা আলোচনার বিষয় না, কিন্তু আলোচনার বাইরে কিন্তু আলোচনা সংশ্লিষ্ট, আপনি বুঝতে পারেন। সেটা হচ্ছে পুতিনকে নিয়ে, রাশিয়াকে নিয়ে প্রায় ডজন খানেকেরও বেশি কথা বলেছে ট্রাম্প। কি বলেছে? যে তিনি খুব কঠিন লোক, তিনি আমার সাথে হেসে টেলিফোনে কথা বলেন, বিকালে বোম মারেন ইউক্রেনে, অনেক ধরনের কথা বলেছেন। আবার বলেছেন আমি হতাশ, ট্রাম্পকে নিয়ে হতাশ, আবার পক্ষেও থেকেছেন, আবার এদিকে আবার তেলের উপরে নিষেধাজ্ঞাও দিচ্ছেন, মানে দুই দিকেই আছে। আজ পর্যন্ত ট্রাম্পের বিষয়ে পুতিন শুধু একটি কথা বলেছে, সেটা হচ্ছে 2022 সালে যদি ট্রাম্প প্রেসিডেন্ট থাকতে তাহলে এই যুদ্ধটা হতো না। উনি এই একটা কথাই বলেছেন এবং একটাতে খুশিতে গদগদ হয়ে গেছে ট্রাম্প। এই যে অনেক সময় দেখা যায় যে রাশিয়ার হয়ে অনেক সময় ওকালতি করে, আবার এখানে বলে যে পুতিন তাকে হতাশ করেছে, নিষেধাজ্ঞাও দেয়। না, পুতিনের যে ক্যারেক্টার বলেন এটা কিন্তু সবসময় রহস্যজনক।
শুধু এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে না, আপনি দেখবেন উনি সমস্ত বিষয়ে কিন্তু ওনার চরিত্রটা একটু রহস্যজনক। উনি কখন কি বলছেন, কখন কি করছেন, এবং কথার চেয়ে আমি যেটা একটু আগেও বলেছিলাম, উনি কিন্তু কথার চেয়ে কাজ বেশি করে, পরিকল্পনার মতোই এগিয়ে চলে। এবং সেই জায়গা থেকে আপনার মনে করেন একজনের সাথে মিল আছে, সেটা হচ্ছে চীনের শি জিনপিংয়ের সাথে। শি জিনপিং একই ক্যারেক্টার। হ্যাঁ, একই ক্যারেক্টার। এবং এটা কিন্তু আমার কাছে মনে হয় যে রাষ্ট্র পরিচালনা বা বিশ্ব নিয়ন্ত্রণের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি সবসময় এটা হয় যে আমি কি করছি সেই পরিকল্পনাটা তো আমি আসলে বাইরের লোককে জানতে দেব না, তাহলে তো আমি আমার পরিকল্পনা। আপনি যখনই একটা ক্ষমতায় থেকে একটা চেয়ারে বসে অতিরিক্ত কথা বলবেন, আপনার পরিকল্পনাগুলো ফাঁস হতে থাকবে। কারণ আপনি সরাসরি বললেন না আমি কি পরিকল্পনা করছি, কিন্তু আপনার কথার মধ্যে থেকে যারা আপনার প্রতিপক্ষ তারা ধরে নিতে পারবে। আর এই কারণে কিন্তু ট্রাম্পের প্রতি বিশ্ববাসীর আস্থার জায়গাটাও কিন্তু এরকম। ট্রাম্পের আপনি দেখেন 10টা কথা বলে কয়টা কথা মানুষ হেসে উড়িয়ে দেয় আর কয়টা কথা বিশ্বাস করে, কারণ সে তো আসলে তার দেয়া কথাগুলো খুব একটা রাখতেও পারে না, সে সেভাবে হাস্যকরভাবে উপস্থাপিত হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। তো এই জায়গায় তো ট্রাম্প আর পুতিনের পার্থক্য তো আছে। এবং পুতিন কিন্তু সব ক্ষেত্রেই দেখেছি খুব অল্প কথা বলে, সে তার পরিকল্পনা নিয়ে এগিয়ে যায়, কিন্তু যেটা মানে কথা কম বলার কারণে যে পরিকল্পনাগুলো হয়তো অনেকে আজ করতে পারে না। আচ্ছা, আমরা সর্বশেষ একটি বিষয় দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই, সেটা হচ্ছে আপনার যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা। নতুন করে আবার এটা হচ্ছে যুক্তরাজ্য দিছে, স্টারমার। সেটা হচ্ছে আপনার রাশিয়ার সমর্থক যে জর্জিয়া রয়েছে, জর্জিয়ার যে ধনী ব্যক্তিদের, সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরে আপনার নিষেধাজ্ঞা দিয়েছে। এবং এনসিডিপি নামে একটি সংস্থা রয়েছে, তাদের একটি রিপোর্ট আছে, যদি যুদ্ধটা ইউরোপের মধ্যে ছড়িয়ে দেয়, ইউরোপ হবে সারা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীর ভয় পাচ্ছে। এটা নিয়ে ছোট্ট একটু বলে। না, শরণার্থী এটা হচ্ছে যে তাহলে তাদের অর্থনীতিতে কিন্তু শ্রম বাজারের ক্ষেত্রে এটা কিন্তু বড় একটা সমস্যা সৃষ্টি করবে। ইউক্রেন যুদ্ধের যে অভিবাসন, তার অধিকাংশই কিন্তু এই হচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো ওদের প্রায় বলা যায় যে মোট জনসংখ্যার 1/4 এখন শরণার্থী হচ্ছে। তো সেক্ষেত্রে এটা তো বড় একটা সমস্যা তৈরি করতেই পারে। এবং যুদ্ধ পরবর্তীতে এই অভিবাসীরা কোথায় থাকবে এবং তারপরে যে শ্রমবাজারের যে ঘাটতি, সেটা তো একটা চিন্তার বিষয় হয়ে যায়। আপনি যে বিষয়টা বলছিলেন সেটা হচ্ছে এনসিডিপির যে সংস্থা, তাদের রিপোর্ট অনুযায়ী আমি দর্শকদের জানিয়ে দিচ্ছি, জুন মাস পর্যন্ত জনসংখ্যা অনুপাতে সবচেয়ে বেশি ইউক্রেনের শরণার্থী রয়েছে চেক প্রজাতন্ত্রে 3.5, এরপর পোল্যান্ডে 2.6, এস্তোনিয়া 2.5 এবং স্লোভাকিয়া 2.4। আর মজার কথা হচ্ছে আপনার চেক প্রজাতন্ত্র বলেন, পোল্যান্ড বলেন, এস্তোনিয়া বলেন, স্লোভাকিয়া বলেন, এগুলো সবই সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। এখানে যেটা বলছে 10 লাখেরও বেশি শরণার্থীর জন্য ভাতা বৃদ্ধি, আবার ভেটো আপনার যেটা সম্প্রতি যেটা দেখা যাচ্ছে যে শরণার্থীদের দিক থেকেও কিন্তু একটা শঙ্কা বলেন বা মানে কি বলে এটাকে, প্রতিকূল পরিস্থিতি শরণার্থীদের জন্য একটা প্রতিকূলতা তৈরি হয়েছে। কারণ ওই ভাতা বিল বৃদ্ধির বিষয়ে কিন্তু ভেটো দিয়েছে পোল্যান্ডের জাতীয়তাবাদী। সেটা কারণ হচ্ছে আপনার এক একটা দেশের তো অর্থনীতির সীমাবদ্ধতা থাকে, ও তার উপরে যদি বাড়তি কারণ দেন, আমি আপনাদের উদাহরণ দিতে পারি, আমাদের উপরে যে 10 থেকে 12 রোহিঙ্গারা রয়েছে, এবং যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় ডোনার ছিল, ট্রাম্প প্রশাসন সেটা অর্ধেকেরও বেশি কমিয়ে দিয়েছে, অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, অনেক এনজিওর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তাই এটা তো আমাদের উপরে একটা বোঝায় সেই ধরনের অর্থনৈতিক অর্থে অনেক বড় চাপ সব দেশের জন্য, যে শরণার্থী থাকবে যে দেশগুলোতে, সেই দেশগুলো আর যে সাহায্যের যে বিষয়গুলো, সেগুলো তো প্রতিনিয়ত সেই সাহায্যটা আপনি পাবেন কিনা সেই জায়গাগুলোও তো আসলে পর্যবেক্ষণ করা দরকার। সেই জায়গা থেকে শরণার্থী তো আসলে অর্থনৈতিক বড় একটা চাপ। কারণ এমনিতেই আপনার মনে করেন নিজ দেশ ছেড়ে, নিজ বসত ভিটা ছেড়ে, নিজের পরিচিত সারাউন্ডিং ছেড়ে আপনি আরেকটা দেশে আশ্রয় নিচ্ছে, এটা সবচেয়ে মানবাধিকার যেটা বলেন আপনার খুবই কষ্টের বিষয়। এবং মানসিকভাবেও মানুষকে, শুধু আমরা দেখি যেটা আপনি খেয়াল করবেন, যুদ্ধে মানুষ মারা যাচ্ছে, ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, কিন্তু মানসিকভাবে যে ক্ষতিগ্রস্ত একটা শিশু যে বেড়ে ওঠে, বিশেষ করে নারী শিশুদের ক্ষেত্রে ট্রমার মধ্যে থাকে। আপনি দেখবেন এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, শরণার্থীও কিন্তু নারী শিশুই বেশি, জি, কারণ ওদের পুরুষরা তো ওদের যুদ্ধ এখন অংশগ্রহণ করে যুদ্ধের ইতে। তো সুপ্রিয় দর্শক, আমরা যে সেগমেন্ট নিয়ে আজকে আলোচনা করলাম, তার মধ্যে সবচেয়ে আশার ব্যাপার হলো আপনার 27 তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদের 80 বছর পূর্তিতে, যেটা 9 তারিখ থেকে শুরু হয়েছে, আপনার 23 থেকে 27 তারিখ পর্যন্ত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীরা বক্তব্য করবেন। এরই ফাঁকে
যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে এবং বৈঠকে স্বাভাবিকভাবে ইউক্রেন যুদ্ধ সামনে আসবে। আমরা চাচ্ছি গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষ হিসাবে যে এই যুদ্ধটার ইতি হোক, কারণ হচ্ছে 3.5 বছর কম সময় নেই। আধুনিক যুগে আপনার একটা যুদ্ধ চলা মানে সারা বিশ্বটা তো এখন হাতের মুঠোয়। এখন কোন বিশ্বের এক কোণে যদি কিছু অস্থিরতা থাকে আপনার বাসায়ও সেটার প্রভাব পড়বে। তাই আমাদের এই অনুষ্ঠান আমি সবসময় বলি, আমাদের অনুষ্ঠানে ক্ষমতাধর ব্যক্তিরা দেখবেন কিনা আমি জানি না, না দেখার সম্ভাবনা অনেক, কিন্তু আপনি যখন একজন ক্ষমতাধর দেশ হবেন, যুক্তরাষ্ট্র হন, রাশিয়া হন, ইউরোপের যে কোনো দেশ হন, আপনার দায়িত্বটা অনেক বেড়ে যায়। আপনি যখন পুরো পৃথিবীটাকে একটি পরিবার হিসাবে দেখবেন, পরিবারের মধ্যে সমস্যা থাকে, সমস্যার সমাধান বসেই করতে হয়, মারপিটের মাধ্যমে করতে হয় না। আপনি যদি সমস্যার সমাধান করে নিশ্চিত ঘুমোতে যান, আপনার ঘুমটা ভালো হবে। কিন্তু আপনার কারণে, আপনার দেওয়া অস্ত্রের কারণে যদি আরেকটা দেশে অস্থিরতা দেখা যায়, তখন আপনি বিবেকের কাছে বারবার নাড়া খেতে থাকবেন, আপনার ঘুমটাও ভালো হবে না। তাই চাই আমরা ক্ষমতাধর যে রাষ্ট্রগুলো আছে পুরো পৃথিবীটাকে একটা পরিবার হিসেবে দেখুন, শান্তিতে থাকুন। কেন একটা শান্তিময় পৃথিবীতে আপনি ব্যবসা বাণিজ্য, চাকরি, সামাজিক যত কার্যক্রম নিখুঁতভাবে চলে আসতে পারবে, এই পরিচালনা সুন্দরভাবে হয়। তো আমাদের সেই আশাটাই থাকবে, আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমরা গণমাধ্যম কর্মী হিসাবে যতটুকু তথ্য পেয়েছি সেটাই উপস্থাপন করার চেষ্টা করলাম। আমাদের অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক, কমেন্টে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল ফের দেখা হবে। সবাইকে ধন্যবাদ।